আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য জুড়ে এখন বর্তমানে চলতেছে খুবই উত্তেজনা। এই উত্তেজনার সৃষ্টি করে আমেরিকা ও ইসরায়েল মিলে, অর্থাৎ যৌথভাবে ইরানকে যখন অ্যাটাক করে, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি ইন্তেকাল করেন। তারপরই ইসরায়েল শক্ত করে প্রতিবাদ করা শুরু করে এবং প্রতিশোধ হিসাবে আমেরিকার যত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা ঘাঁটিতেই তাদের মিসাইল অ্যাটাক করে এবং ইসরায়েলও বৃষ্টি বর্ষণের মতো আপনার মিসাইল ছাড়ে এবং তাদের যে ড্রোন আছে সেগুলো দিয়ে তাদের ইসরায়েলকে হামলা করা শুরু করে। আমরা অনেক খবরে পেলাম, অনেক মিডিয়ার মাধ্যমে পেলাম যে ইসরায়েলের যে প্রধান কার্যালয়, অর্থাৎ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়, বেনিয়ামিন নেতানিয়াহুর যে কার্যালয়, সেই কার্যালয় লক্ষ্য করে ইরান বিশাল মিসাইল অ্যাটাক করে এবং তার যে প্রধান কার্যালয় ভেঙ্গে সব তছনছ হয়ে যায়। অনেকে বলছেন যে সেখানে নেতানিয়াহু ছিল। আসলে এখন পর্যন্ত কিন্তু নেতানিয়াহুর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না মিডিয়ায় তেমন সচরাচর, কিন্তু যদি তিনি বেঁচেও থাকে তাহলে কিন্তু হয়তো বা খুবই আতঙ্কের ভিতরে আছে এবং ভয় আছে কখন আবার ইরান তাদেরকে মিসাইল অ্যাটাক করে। এখন যদিও তারা বর্তমানে ইঁদুরের মতো গর্তে লুকাবে, তা না হলে হয়তো বা পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিতে পারে। তবে এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে আমরা যতটুকু যা দেখেছি মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণের মাধ্যমে, তাতে বুঝলাম আসলে ইসরায়েল এবং আমেরিকা তারা যেভাবে আসলে মানুষকে মানে অতিরিক্ত চাপ প্রয়োগ করে তাদের কন্ট্রোলে নিতে চায়। আসলে এখন কিন্তু দেখা গেছে, কিন্তু দেখবেন কেউ কারো তা খায় না এবং কেউ কারো কথা মতো চলার কিন্তু ইচ্ছা কারোই নাই, মন মানসিকতা নাই। এখন তারা যদি জোরপূর্বক বলে আমাদের মানতে হবে, এটা কিন্তু তাহলে তাদের ভুল ধারণা। তবে তার শক্ত প্রমাণ অলরেডি ইরান থেকে তারা পাচ্ছে এবং আরও দাঁত ভাঙ্গা জবাব তারা পাবে। তবে সে বিষয়ে আমরা পরে আসি। সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য। আসলে এই যে যুদ্ধ বাজার, যে মিডল ইস্টে যে একটা অশান্তি সৃষ্টি, সেটা কিন্তু আসলে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে সে জায়গায়। এবং আপনার এই যুদ্ধ বাজার ক্ষেত্রে আমরা যতটুকু শুনেছি যে কিছু তথ্য ফাঁস হয়েছে, এসব নাকি আপনার সৌদি আরবের ইন্ধনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অ্যাটাক করতে বাধ্য হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে। আসলে এখন আমার প্রশ্ন হলো, আসলে তাহলে সৌদি আরব কেন তাদেরকে বাধ্য করবে এবং সৌদি আরবের কথা কেন তারা শুনবে? এটা কিন্তু একটা পরিষ্কার। তবে অনেকে নিন্দা করেছেন এই বিষয়ে। তবে এই রকমের যে আইন লঙ্ঘন করা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ আমিনীকে হত্যা করা হয়েছে, এটা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া এখন বর্তমানে রীতিমতো সবাই কিন্তু এখন কম বেশি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত এবং কম বেশি সবাই দেখে। অনেকেই কিন্তু বলাবলি করছে এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ করেছে। আমার মতো এটা আসলে বেআইনি কাজ করেছে, কারণ সেও অন্য একটা দেশের প্রধান। এখন আমার দেশ নিয়ে আমি চিন্তা করব, আমি আমার প্রতিরক্ষার জন্য, আমার দেশ বাঁচানোর জন্য আমি কী করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি মিসাইল বানাবো না পারমাণবিক বোমা বানাবো না অ্যাটম বোমা বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তি স্বাধীনতা। কারণ আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের জন্য আমার সব করতে হবে, এটাই তো স্বাভাবিক নাকি? এখন যদি তারা বানাতে পারে, তাহলে অন্য দেশ বানাতে পারবে না কেন? এখানে দুই নিয়ম কেন হবে, দ্বিতীয় আইন কেন হবে? সিম্পল, ইসরায়েল একটা ছোটো কান্ট্রি, দেখেন সেখানে লোক কত, আপনার যদি সর্বোচ্চ হয় 70-80 লাখ লোক,
বাংলাদেশে লোক হয়েছে 20 কোটি। এখন কথা হলো ইসরায়েল যদি বানাতে পারে এই যে সমস্ত অস্ত্র, তারপর হচ্ছে পারমাণবিক অস্ত্রগুলো, এগুলো বানাতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? এবং সেটা কথা না, আমরা বাংলাদেশের কথা বলছি না। এখন ইসরায়েল যদি পারে তাহলে ইরান কেন পারবে না? কারণ কি? আপনারা উত্তর কোরিয়ার কিং জং-এর নাম শুনেছেন। তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তাদের যে শক্তিশালী যে পারমাণবিক অস্ত্র ইরানের হাতে তুলে দিবে যদি বেশি বাড়াবাড়ি করে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, এবং ধ্বংস করে দেবে। অলরেডি কিন্তু বলা বলি শুরু হয়ে গেছে। কিম জন কিন্তু খেপে যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে খুব দ্রুত, অর্থাৎ খুব শীঘ্রই যুদ্ধ যদি না থামানো হয় তারা কিন্তু জিতে যাবে। এখন এটা একটা ভালো দিক, কারণ ইরানের পাশে দাঁড়িয়েছে। এবং আপনারা জানেন ওদিকে আপনার রাশিয়া, তিনি কিন্তু তারা কিন্তু পাশে দাঁড়িয়েছে। ইরানের বলছে যে ইরানে যে হামলা চালিয়েছে তা সম্পূর্ণ আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এটা 100%। শুধু এটি আমার কথা না, বিভিন্ন মিডিয়ায় এগুলো আসছে, এবং পুতিন অলরেডি বলে দিয়েছে যে এরকমের অন্য একটা দেশের ঢুকে অন্য দেশের যে শীর্ষ নেতাদের হত্যা করা, এটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা, আর কিছুই না। আসলে এটা তাদের উচিত হয় না। যাই হোক, এখন যদি সবাই কিন্তু ইরানের পাশে থাকার কথা বলছে, কিন্তু এখন যেহেতু যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে, এখন কিন্তু কেউই দেখছি না যে তাদের পাশে কেউ থাকবে। এখন দেখা যাক কোন কোন দেশ ইরানের পক্ষে থাকে এবং কোন কোন দেশ ইরানের বিপক্ষে থাকে। তবে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে এই আপনারা যা দেখছি পর্যালোচনা করে আমেরিকার একটু চামচামি করে সবাই, এটা কিন্তু বাস্তব কথা। কারণ আমেরিকার একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে এই জন্য তাদের পাশে থাকতে চায়। এদিকে আপনারা জানেন যে ইউক্রেনের যে প্রধান আছেন ম্যাক্রো, তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্রের কোনো প্রয়োজন হয় আপনার ড্রোন, তাহলে তারা প্রচুর ড্রোন দিতে আগ্রহী, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে তারা সাহায্য করবে। দেখেন, এটা চামচামি ছাড়া যুক্তরাষ্ট্র আর কিছুই না। আমি আপনার কাছে মনে করেন টাকা চাইলাম না, আপনি ইচ্ছে করেই টাকা আমাকে দিলেন, তার মানে কি আপনার অসৎ কোনো মানে আছে, অসৎ কোনো ন্যায় আছে বা অসৎ কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য হাসিল করার জন্য আপনি আমাকে টাকা দিতেছেন বা দিবেন। এখন মানে আমেরিকাকে খুশি করার জন্য, একটু চামচামি করার জন্য এগুলো করতেছে, এটা আমরা বুঝি। যাই হোক, এখন ওদিকে যদি রাশিয়া যদি এখন ইউক্রেনকে শক্তভাবে লেজে কল্লায় ধরে, তাহলে ইউক্রেনের কী অবস্থা হবে? কথা আছে না যে সাইডে দিয়ে মা কাইন্দে বাসি, এরকম একটা অবস্থা হবে না তাদের? নিজেরা বাঁচে না, নিজেরা ভাত খাইতে পারে না, আরেকজনের মানে খাবার দেয়, খাবার দেওয়ার আশ্বাস দেয়। এটা এইরকম আর কি কথা হিসেবে। যাই হোক, আমরা যতটুকু বুঝলাম বিশ্ব রাজনীতিতে এখন বর্তমানে ইরান একটা শক্তপোক্ত স্থানে চলে গেছেন, এবং তারা কারো কাছে মাথা নত করার মতো দেশ না, এবং তারা মাথা নত করবে না। আয়াতুল্লাহ খামেনি তিনি বলে গেছেন যদি তিনি মারাও যান তাহলে কিন্তু এই যুদ্ধ যেন অব্যাহত থাকে এবং কাউকে যেন পরোয়া করে কথা না বলে। আসলে আমরা দেখেছি, এবং তাদের যে মেইন যে অস্ত্র, আপনারা যা জানেন যে ৬,০০০ ফুট মাটির নিচে যে অস্ত্র কারখানা আছে, সেটা কিন্তু অক্ষত আছে। তা কিন্তু কারো জন্যই এখন পর্যন্ত ছাড়ে নেই। তবে খুব শীঘ্রই যদি যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করে এবং ইসরায়েল, তাহলে কিন্তু ইসরায়েল ধ্বংস করে দেবে এবং মুহূর্তে কিন্তু ধ্বংস হয়ে যাবে। দেখেন এখন যেভাবে তারা বৃষ্টির মতো বোমা হামলা চালিয়েছে, রকেট হামলা চালায়, তাতে মনে হয় বেশি দিন আর ইসরায়েল টিকতে পারবে না। তবে আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কারণ মধ্যপ্রাচ্যে যদি এই মুহূর্তে যুদ্ধ বেজে যায় এবং এই যুদ্ধটা যদি তৃতীয় বিশ্বযুদ্ধে এক রূপ নেয়, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। অর্থাৎ বিশ্বে যে অর্থনীতি, একটা বিশাল একটা প্রভাব পড়ে সারা বিশ্বে। আপনারা দেখেছেন সামান্য ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ করার কারণে সারা দেশের কিন্তু অর্থনীতি একদম নড়বড়ে হয়ে গেছিল। এখন যদি আবার এই মিডল ইস্টে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যদি আবার এরকম যুদ্ধ বেজে যায়,
তাহলে কিন্তু আসলে সারা বিশ্বেই কিন্তু এই অর্থনীতিকে একটা প্রভাব পড়বে। আমরা ইতিমধ্যে শুনেছি যে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, অর্থাৎ সব কিছুর দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে এই যুদ্ধের কারণে। আমরা তাই যুদ্ধ চাই না, যেন সবাই সমঝোতা করে, অর্থাৎ কেউ কারো তা খায় না, আর কেউ কারো কথা শোনার জন্য প্রস্তুত না কেউ। এটা ট্রাম্পকে বুঝতে হবে, এবং যে ওই যে ইসরায়েলের যে ইহুদির বাচ্চা ইহুদি, ওরও কিন্তু বুঝতে হবে। ও আসলে বুঝে না, ওরে মানে ওর যে কতটুকু শাস্তি দেওয়া উচিত সেটা আসলে ইরান বুঝতে পেরেছে, এবং তার সেই শাস্তি স্বরূপ কিন্তু অলরেডি ইরান তাদেরকে অ্যাটাক করতেছে। এবং ও বুঝবে, ও যদি জীবনে বুঝে থাকে তাহলে আর ইরানের দিকে চোখ তুলে তাকাবে না। এরপর যদি লজ্জা না থাকে তাহলে আবার তারা যুদ্ধের দিকে এগাতে পারে এবং মারও খাবে, ইরানের মার অবশ্যই খাবে। যাই হোক, আমরা যাই বলেছি, তবে সুপ্রিয় দর্শক, কে কে ইরানের পক্ষে আছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।